সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আলোচ্য বিষয় 1 কোষ চক্র বর্ণনা, 2 মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আলোচনা, 3 ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য, 4 মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, 5 অনিয়ন্ত্রিত মাইটোসিস বা ক্যান্সার সৃষ্টি এবং 6 অ্যামাইটোসিস ও মাইটোসিস এর মধ্যে পার্থক্য। কোষ চক্র। কোষের ইন্টারফেজ দশা ও মাইটোসিস দশাকে একত্রে কোষ চক্র বলে। 1953 সালে বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল কোষ চক্র পেশ করেন। এটি কোষ চক্র। এখানে দুইটি দশা আছে, ইন্টারফেজ দশা এবং মাইটোসিস দশা। এই ইন্টারফেজ দশা ও মাইটোসিস দশাকে একসাথে বলা হয় কোষ চক্র। কোষ চক্র দুইটি দশা নিয়ে গঠিত, 1 ইন্টারফেজ দশা, 2 মাইটোসিস দশা। ইন্টারফেজ দশা। একটি কোষ পরপর দুইবার বিভাজিত হওয়ার মধ্যবর্তী সময়কে ইন্টারফেজ দশা বলে। এ দশার নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। একটি কোষ এখানে একবার বিভাজিত হলো, এরপর এখানে আরো একবার বিভাজিত হলো। এই দুইবার বিভাজিত হওয়ার মধ্যবর্তী সময়টা হলো ইন্টারফেজ দশা। অর্থাৎ একটি কোষ একবার বিভাজিত হওয়ার পরেই আর বিভাজিত হয় না, কিছু সময় বিশ্রাম নেয়। এই বিশ্রাম বা মধ্যবর্তী সময়কে বলা হয় ইন্টারফেজ দশা। এ সময়ে নিউক্লিয়াস কিছু বিপাকীয় কাজ করে, এ কারণে এই পর্যায়ের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এ চক্রে সিডিকে অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস যৌগ অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে এবং বিভিন্ন ধরনের হরমোন ও গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা যোগায়। অর্থাৎ ইন্টারফেজ দশায় দুই ধরনের উদ্দীপনা লক্ষ্য করা যায়, অভ্যন্তরীণ উদ্দীপনা এবং বাহ্যিক উদ্দীপনা। অভ্যন্তরীণ উদ্দীপনা যোগায় সিডিকে যৌগ এবং বাহ্যিক উদ্দীপনা যোগায় বিভিন্ন ধরনের হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। শ্বেত রক্তকণিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। গ্রোথ ফ্যাক্টর কোষের বিভাজন ঘটিয়ে ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণ করে। অর্থাৎ শ্বেত রক্তকণিকা থেকে গ্রোথ ফ্যাক্টর বা বৃদ্ধি ফ্যাক্টর উৎপন্ন হয়। এই বৃদ্ধি ফ্যাক্টর বা গ্রোথ ফ্যাক্টর কোষ বিভাজন ঘটায় এবং আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। কিডনি থেকে এরিথ্রোপয়েটিন উৎপন্ন হয়। এরিথ্রোপয়েটিন অস্থিমজ্জা বা বোন ম্যারোতে প্রবেশ করে, ফলে অস্থিমজ্জা হতে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। কিডনি থেকে এক ধরনের গ্রোথ ফ্যাক্টর উৎপন্ন হয়, এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন কিডনি থেকে উৎপন্ন হওয়ার পর এই বোন ম্যারো বা অস্থিমজ্জায় প্রবেশ করে। অস্থিমজ্জায় প্রবেশ করলে অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এ পর্যায়ে সময় লাগে 90 থেকে 95%। অর্থাৎ ইন্টারফেজ দশা সময় লাগে 90 থেকে 95%। ইন্টারফেজ দশা 3টি উপপর্যায়ে বিভক্ত। 1 বিরাম 1 বা গ্যাপ 1 ফেজ, 2 সিনথেসিস দশা বা এস দশা বা ডিএনএ অনুলিপন দশা এবং 3 বিরাম 2 বা
গ্যাপ টু ফেজ। 1 বিরাম 1 বা গ্যাপ 1 ফেজ। কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা এই উপপর্যায়ের উপর নির্ভরশীল। অর্থাৎ একটি কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা বিরাম 1 উপপর্যায়ের উপর নির্ভর করে। এই উপপর্যায়ে সাইক্লিন প্রোটিন, অন্যান্য প্রোটিন ও আরএনএ তৈরি হয়। সাইক্লিন প্রোটিন সিডিকে এর সাথে যুক্ত হয়ে এই প্রক্রিয়ার গতি ত্বরান্বিত ও নিয়ন্ত্রণ করে। সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, ডিএনএ ও প্রোটিন তৈরির জন্য এনজাইম উৎপন্ন করে। কোষ G1 দশায় আবদ্ধ থাকলে তা আর কখনো বিভাজিত হয় না। এই উপপর্যায়ে সময় লাগে 30 থেকে 40%। অর্থাৎ G1 দশায় সাইক্লিন প্রোটিন তৈরি হয়, অন্যান্য প্রোটিন তৈরি হয় এবং আরএনএ তৈরি হয়। সাইক্লিন প্রোটিন সিডিকে এর সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। এই যৌগটি কোষ বিভাজন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং নিয়ন্ত্রণ করে। সিডিকে যৌগ ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, যে প্রক্রিয়ায় এডিপি ও পিআই এর মিলন ঘটিয়ে এটিপি তৈরি হয় তাকে ফসফোরাইলেশন বলে। এই ফসফোরাইলেশন প্রক্রিয়া বা এটিপি তৈরির প্রক্রিয়া সিডিকে যৌগ নিয়ন্ত্রণ করে। ডিএনএ ও প্রোটিন তৈরির জন্য এনজাইম উৎপন্ন করে। সিডিকে যৌগ ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, ডিএনএ ও প্রোটিন তৈরির জন্য এনজাইম উৎপন্ন করে। 2 এস দশা বা সিনথেসিস ফেজ বা ডিএনএ অনুলিপন। এ উপপর্যায়ে ডিএনএ এর পরিমাণ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, ক্রোমোজোমের দৈহিক বৃদ্ধি ঘটে। এ উপপর্যায়ে সময় লাগে 35 থেকে 30 থেকে 50%। স্তন্যপায়ীদের এ দশায় সময় লাগে 7 ঘন্টা। এটি এস দশা বা সিনথেসিস দশা। এই উপপর্যায়ে ডিএনএ দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন ঘটে এই উপপর্যায়ে। এই পর্যায়ে ক্রোমোজোম দৈহিকভাবে বৃদ্ধি লাভ করে। এতে সময় লাগে 30 থেকে 50%। তবে স্তন্যপায়ী প্রাণীদের সময় লাগে 7 ঘন্টা। 3 বিরাম 2 বা গ্যাপ 2 ফেজ। এ উপপর্যায়ে একটি সেন্ট্রোজোম থেকে 2টি সেন্ট্রোজোম সৃষ্টি হয়। সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল গঠন করে। মাইক্রোটিউবিউল স্পিন্ডল তন্তু তৈরি করে। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের সাহায্যে কোষ গ্যাপ 2 ফেজ থেকে মাইটোসিসে প্রবেশ করে। কোনো কোষ গ্যাপ 2 দশায় আটকা পড়লে তা আর কখনো বিভাজিত হয় না। এই উপপর্যায়ে সময় লাগে 10 থেকে 20%। এটি বিরাম 2 বা গ্যাপ 2 ফেজ। এই পর্যায়ে একটি সেন্ট্রোজোম থেকে 2টি সেন্ট্রোজোম সৃষ্টি হয়, অর্থাৎ প্রতিটি সেন্ট্রোজোম বিভাজিত হয়ে 2টি করে সেন্ট্রোজোম সৃষ্টি করে। সেই সেন্ট্রোজোম আবার মাইক্রোটিউবিউল গঠন করে। মাইক্রোটিউবিউল স্পিন্ডল তন্তু উৎপন্ন করে। ম্যাচুরেটিং প্রমোটিং ফ্যাক্টরের সাহায্যে কোষ গ্যাপ 2 থেকে মাইটোসিসে প্রবেশ করে, অর্থাৎ এখানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকে। সেই ফ্যাক্টরের সাহায্যেই কোষ এই বিরাম 2 থেকে মাইটোসিস ধাপে প্রবেশ করে। যদি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এখানে না থাকতো তাহলে কোষ বিরাম 2 থেকে মাইটোসিসে প্রবেশ করত না এবং বিভাজনও ঘটত না। ইন্টারফেজ দশার গুরুত্ব। 1 পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ধারিত হয়, অর্থাৎ একটি কোষ পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা ইন্টারফেস
দশার উপরে নির্ধারিত হয়। 2 প্রয়োজনীয় শক্তি তৈরি করে, অর্থাৎ এডিপি ও পিআই এর মিলন ঘটিয়ে এটিপি তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন প্রক্রিয়া। 3 ডিএনএ অনুলিপন ঘটে। ডিএনএ অনুলিপন ঘটে ডিএনএ সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, এস দশায় এটা ঘটে। 4 মাইক্রোটিউবিউল তৈরি হয় যা সেন্ট্রোজোম গঠন করে। মাইক্রোটিউবিউল দ্বারাই সেন্ট্রোজোম গঠিত হয়। 5 কোষ বিভাজন ঘটবে কিনা, দেহ গঠিত হবে কিনা, নতুন জীব সৃষ্টি হবে কিনা তা ইন্টারফেস দশার উপরে নির্ভর করে। এমফেস বা মাইটোসিস দশা, যে প্রক্রিয়ায় প্রকৃত কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, তাকে এমফেস বা মাইটোসিস বলে। কোষের বিভাজন এ পর্যায়ে মাত্র 5 থেকে 10% সময় লাগে। স্তন্যপায়ীদের এ দশায় সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এ প্রক্রিয়া 2টি প্রধান ভাগে বিভক্ত, ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিস 5টি ধাপে সম্পন্ন হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। কোষ চক্র নিয়ন্ত্রণ। কোষ চক্র নিয়ন্ত্রণ অত্যন্ত জটিল প্রক্রিয়া। কোষ চক্র নিয়ন্ত্রণে ত্রুটি হলে ক্যান্সার হতে পারে, অর্থাৎ কোষ চক্র নিয়ন্ত্রণ করতেই হবে। কোষ চক্র যদি নিয়ন্ত্রণ না হয়, অনিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে ক্যান্সার রোগ হতে পারে। কয়েকটি নিয়ন্ত্রণ উল্লেখ করা হলো: 1 সাইক্লিন সিডিকে যৌগ, 2 সাইক্লিন সিডিকে এমপিএফ যৌগ, প্রোটিন 53 এবং প্রোটিন 27। 1 সাইক্লিন সিডিকে যৌগ। কোষের ভিতরে সাইক্লিন সিডিকে যৌগ কোষ চক্রের বিভিন্ন দশার পরিবর্তন নিয়ন্ত্রণ। 2 সাইক্লিন সিডিকে এমপিএফ যৌগ। সাইক্লিন সিডিকে যৌগটি এমপিএফ এর সাথে যুক্ত হয়ে সাইক্লিন সিডিকে এমপিএফ যৌগ গঠন করে। সাইক্লিন সিডিকে এমপিএফ যৌগটি কোষ চক্র শুরুর নির্দেশনা প্রদান করে, অর্থাৎ সাইক্লিন সিডিকে যৌগ, সাইক্লিন প্রোটিন এবং ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর একসাথে যুক্ত হয়ে সাইক্লিন সিডিকে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর গঠন করে। এই সাইক্লিন সিডিকে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরই কোষের চক্র শুরুর নির্দেশ প্রদান করে। 3 53 প্রোটিন, P53 প্রোটিন। কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে P53 প্রোটিন কোষ চক্র বন্ধ করে দেয়। কোষের ডিএনএ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে P53 প্রোটিন অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় কোষের মৃত্যু ঘটায়। এই যে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া কোষের মৃত্যু ঘটেছে। যদি কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে P53 প্রোটিন কোষ চক্র বন্ধ করে দেয়। কোষ চক্র বন্ধ না হলে আরো ব্যাপক ক্ষতি হতে পারে। যদি ডিএনএ এর ব্যাপক পরিমাণ ক্ষতি হয়, তাহলে P53 প্রোটিন অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় কোষের মৃত্যু ঘটায়। কোষের মৃত্যু ঘটালে বিপদের হাত থেকে ওই জীবদেহটি রক্ষা পায়। P27 প্রোটিন। P27 প্রোটিন সাইক্লিন সিডিকে যৌগের সাথে যুক্ত হয়ে কোষ এস দশা বা সংশ্লেষ দশায় প্রবেশে বাধা দেয়। গবেষণায় প্রমাণিত হয়েছে যে উচ্চ মাত্রায় P27 প্রোটিন মহিলাদের স্তন ক্যান্সারে সৃষ্টি করে, অর্থাৎ P27 প্রোটিনটি কোষকে এস দশায় প্রবেশে বাধা দেয় এবং উচ্চ মাত্রায় থাকলে মহিলাদের স্তন ক্যান্সার সৃষ্টি করে।
এই যে স্তনে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি তৈরি হয়েছে, এইভাবে স্তন ক্যান্সার সৃষ্টি হয়। এটি একটি মারাত্মক রোগ এবং বিশ্বব্যাপী এই রোগটি ব্যাপক আকার ধারণ করে। কোষ বিভাজন, যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক নতুন কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। রুডল্ফ টিরশাউ বলেছেন, গাছ থেকে যেমন গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে সৃষ্টি হয় প্রাণী, তেমনি কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে। ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম সামুদ্রিক স্যালামান্ডার এর কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। কোষ বিভাজনের সময় লাগে মাত্র 5 থেকে 10%। স্তন্যপায়ীদের সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। কোষ বিভাজন 3 প্রকার: 1 অ্যামাইটোসিস, 2 মাইটোসিস, 3 মিওসিস। অ্যামাইটোসিস, যে প্রক্রিয়ায় একটি কোষ কোনো জটিল মাধ্যম ছাড়াই সরাসরি দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, নষ্টক প্রভৃতি কোষে অ্যামাইটোসিস ঘটে। বিজ্ঞানী ফ্লেমিং অ্যামাইটোসিস শব্দটি প্রথম ব্যবহার করেন। অ্যামাইটোসিস প্রক্রিয়া, অ্যামাইটোসিসের শুরুতে কোষ খাদ্য গ্রহণ করে আকারে বড় হয়, এর নিউক্লিয়াসও বড় হয়। নিউক্লিয়াসটি বৃদ্ধি পেয়ে ডাম্বেলের মতো আকার ধারণ করে। কোষের সাইটোপ্লাজম ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, এরপর নিউক্লিয়াসটি দুটি খণ্ডে পরিণত হয়। সাইটোপ্লাজমের ভাঁজ আরও ভিতরে প্রবেশ করে, পরে সাইটোপ্লাজম নিউক্লিয়াস সহ দুটি কোষে পরিণত হয়। একটি কোষ, এই কোষটি খাদ্য গ্রহণ করে আকারে বড় হয়, এর নিউক্লিয়াসটিও আকারে বড় হয়। এরপর নিউক্লিয়াসটি লম্বা হয় এবং ডাম্বেলের মতো আকার ধারণ করে। ইতিমধ্যে কোষের সাইটোপ্লাজমেও ভাঁজ সৃষ্টি হয়। নিউক্লিয়াস দুই প্রান্তে স্ফীত হয়, মধ্যভাগ খুব সরু হয়। সাইটোপ্লাজমও ভিতরের দিকে ঢুকে পড়ে। নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াস সৃষ্টি করে। সাইটোপ্লাজম পরস্পরের খুব কাছাকাছি আসে এবং স্পর্শ করে। এরপর সাইটোপ্লাজমও বিভক্ত হয়ে যায়, ফলে দুইটি কোষ সৃষ্টি হয়। যে প্রক্রিয়ায় প্রকৃত কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এটি একটি মাতৃকোষ, এর ক্রোমোজোম সংখ্যা 46। এই মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হলো, এর ক্রোমোজোম সংখ্যাও 46। অর্থাৎ একটি কোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয় এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। একেই বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয় কেন? মাইটোসিস প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুইটি কোষ সৃষ্টি হয়। সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরূপ হয়, তাই মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয়। এটি মাতৃকোষ, এর ক্রোমোজোম সংখ্যা 46। মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে, প্রতিটি কোষের ক্রোমোজোম সংখ্যা 46। অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান। এই কারণে মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন বা
ইকুয়েশনাল বিভাজন। আবিষ্কার ও নামকরণ। এক, বিজ্ঞানী স্ট্রাসবার্জার এবং স্লাইডার মাইটোসিস কোষ বিভাজন আবিষ্কার করেন। 2, সেনাইডার মাইটোসিস প্রক্রিয়ার পূর্ণ বিবরণ দেন। 3, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং এর নামকরণ করেন মাইটোসিস। 4, ককরাম ও ম্যাককল মাইটোসিস কোষ বিভাজনের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করেন। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা তোমাদের জন্য এখানে উপস্থাপন করা হয়েছে। 1 থেকে 8 পর্যন্ত পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। মাইটোসিস কোষ বিভাজনের প্রতিটি বৈশিষ্ট্য আমরা চিত্র বা ভিডিও সহ ব্যাখ্যা করব। মাইটোসিসের বৈশিষ্ট্য চিত্র সহ ব্যাখ্যা করছি। 1, মাইটোসিস কোষ বিভাজন ঘটে জীবের দেহকোষে। এটি জীবের দেহকোষ, এই দেহকোষেই মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 2, ইহা হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড ও পলিপ্লয়েড কোষে ঘটে। এটি হ্যাপ্লয়েড কোষ, এটি ডিপ্লয়েড, এটি পলিপ্লয়েড কোষ। যে কোষে ক্রোমোজোম সংখ্যা 1 সেট তাকে হ্যাপ্লয়েড কোষ বলে। যে কোষে ক্রোমোজোম সংখ্যা ডবল তাকে ডিপ্লয়েড বলে। যে কোষে ক্রোমোজোম সংখ্যা অনেকগুলো তাকে পলিপ্লয়েড কোষ বলে। মাইটোসিস এই হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং পলিপ্লয়েড কোষে ঘটে। 3, এ প্রক্রিয়ায় প্রতিটি মাতৃকোষ হতে 2টি করে অপত্য কোষ সৃষ্টি হয়। এটি মাতৃকোষ, এই মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। 4, এ প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়। নিউক্লিয়াসের বিভাজন ঘটে একবার, একটি নিউক্লিয়াস থেকে 2টি নিউক্লিয়াস সৃষ্টি হয়। ক্রোমোজোমেরও বিভাজন ঘটে একবার। 5, সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা যা আছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাই তাই একই, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম আর অপত্য কোষের ক্রোমোজোম সমান। এই কারণেই মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়। 6, জীবদেহের ক্ষতস্থান পূরণ ও প্রয়োজনীয় কোষ পুনরুৎপাদন মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। দেহে ক্ষত সৃষ্টি হলে সেই ক্ষতস্থান কয়েকদিনের মধ্যে নিরাময় হয়ে যায়, কারণ মাইটোসিসের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং ক্ষত পূরণ হয়ে যায়। কিছু প্রয়োজনীয় কোষ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো কিছুদিন পর পর মারা যায়। যেমন লোহিত রক্তকণিকা 120 দিন পরেই মারা যায়। এই কোষের পুনরুৎপাদন ঘটে মাইটোসিসের মাধ্যমে। 7, প্রকরণ ও জীববৈচিত্র্য সৃষ্টি হয় না। মাইটোসিসের মাধ্যমে প্রকরণ সৃষ্টি হয় না এবং জীববৈচিত্র্য সৃষ্টি হয় না। 8, বিবর্তনে ভূমিকা পালন করে না। এটি বিবর্তনের চিত্র। মাইটোসিস এই বিবর্তনে কোনো ভূমিকা পালন করে না। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? 1, সকল ভ্রূণ কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে বহুকোষী উদ্ভিদ বা প্রাণীতে পরিণত হয়, অর্থাৎ মাইটোসিস ভ্রূণ কোষে ঘটে। 2, জীবদেহের বিভিন্ন অঙ্গের বিকাশ ও বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে, অর্থাৎ বিভিন্ন
অঙ্গ সৃষ্টিতে মাইটোসিস ঘটে। 3. বহুকোষী জীবের সকল অঙ্গের বিভাজন মাইটোসিসের মাধ্যমে ঘটে। বিভিন্ন অঙ্গে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 4. উদ্ভিদের বর্ধনশীল মূল, কাণ্ড, পাতা, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস ঘটে। তাহলে মাইটোসিস ঘটে উদ্ভিদের বর্ধনশীল মূল, কাণ্ড, পাতা ও ক্যাম্বিয়ামে। মাইটোসিস বা সমীকরণিক বিভাজন যে প্রক্রিয়ায় প্রকৃত কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এটি একটি মাতৃকোষ, এর ক্রোমোজোম সংখ্যা 46। এই মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হলো, এর ক্রোমোজোম সংখ্যাও 46। অর্থাৎ একটি কোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয় এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। একেই বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয় কেন? মাইটোসিস প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুইটি কোষ সৃষ্টি হয়। সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরূপ হয়, তাই মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয়। এটি মাতৃকোষ, এর ক্রোমোজোম সংখ্যা 46। মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে, প্রতিটি কোষের ক্রোমোজোম সংখ্যা 46। অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান। এই কারণে মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ। মাইটোসিস কোষ বিভাজন দুটি ধাপে সম্পন্ন হয়, এক ক্যারিওকাইনোসিস, 2 সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিস, ক্যারিওন অর্থ নিউক্লিয়াস এবং কাইনেসিস অর্থ বিভাজন। ক্যারিওকাইনোসিস শব্দের অর্থ হলো নিউক্লিয়াসের বিভাজন। যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস বা ক্যারিওন এর বিভাজন ঘটে তাকে ক্যারিওকাইনেসিস বলে। বিজ্ঞানী শ্লাইখার সর্বপ্রথম ইহা পর্যবেক্ষণ করেন এবং ক্যারিওকাইনোসিস নামকরণ করেন। এই যে নিউক্লিয়াসের বিভাজন ঘটছে, নিউক্লিয়াসের বিভাজনকেই বলা হয় ক্যারিওকাইনোসিস। বিজ্ঞানী শ্লাইখার এর নামকরণ করেন ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনোসিস 5টি ধাপে সম্পন্ন হয়। 1 প্রোফেজ, 2 প্রোমেটাফেজ, 3 মেটাফেজ, 4 অ্যানাফেজ, 5 টেলোফেজ। 1 প্রোফেজ। গ্রিক শব্দ পো অর্থ আদি এবং ফেজ অর্থ দশা নিয়ে প্রোফেজ শব্দটি গঠিত। অর্থাৎ প্রোফেজ শব্দের অর্থ হলো আদি দশা বা প্রথম দশা। পরীক্ষার খাতায় মাইটোসিসের বর্ণনা কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। পরীক্ষার খাতায় এইরকম ভাবে লিখবে। প্রোফেজের প্রতিটি ধাপ আমরা ভিডিও সহ বর্ণনা করব। এখানে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা তোমাদের দেখানো হলো। 1 থেকে 4, এরপর 5 থেকে 6। প্রোফেজে মোট 6টি ধাপ দেখানো হয়েছে। এই ধাপগুলো ভিডিও সহ বর্ণনা করছি। 1 প্রোফেজ হলো মাইটোসিস
কোষ বিভাজনের প্রথম ধাপ। ইহা একটি দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হতে থাকে। এই যে কোষের নিউক্লিয়াস আকারে বড় হচ্ছে। দুই, ক্রোমোজোমগুলোর মধ্যে পানি বিয়োজন বা পানি ত্যাগ বা ডিহাইড্রেশন আরম্ভ হয়, অর্থাৎ ক্রোমোজোম থেকে পানি বাইরে বেরিয়ে যায়। এই যে ক্রোমোজোম পানি নির্গত করছে বা ক্রোমোজোম থেকে পানি বাইরে বেরিয়ে যাচ্ছে, একে বলা হয় পানি বিয়োজন বা ডিহাইড্রেশন। 3, ক্রোমোজোমগুলোর রং বা রঞ্জক ধারণ ক্ষমতা বেড়ে যায়। যেহেতু পানি বিয়োজন ঘটেছে, তাই রং বা রঞ্জক ধারণ ক্ষমতা বেড়ে গিয়েছে। এই যে ক্রোমোজোম রং ধারণ করছে। 4, সিডিকে যৌগ প্রোটিনের ফসফোরাইলেশন ঘটায় বলে ক্রোমোজোম ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। ফলে ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো, মোটা ও দৃষ্টিগোচর হয়। এখানে সিডিকে যৌগ প্রোটিনের ফসফোরাইলেশন ঘটায়। এটিপি তৈরির পদ্ধতিকে বলা হয় ফসফোরাইলেশন। যে প্রক্রিয়ায় এডিপি ও পিআই এর মিলন ঘটিয়ে এটিপি তৈরি হয় তাকে ফসফোরাইলেশন বলে। ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়। সংকুচিত হলে ক্রোমোজোম খাটো, মোটা এবং দৃষ্টিগোচর হয়। এই যেখানে খাটো, মোটা এবং দৃষ্টিগোচর হচ্ছে। 5, এ পর্যায়ে শেষের দিকে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি করে। এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বিভাবে বিভক্ত হয়, বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি করে। অর্থাৎ প্রতিটি ক্রোমোজোম থেকে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি হয়। 6, প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। এখানে প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে, এই কারণে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করেছে। এ পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা ঘটে। এখন স্পিন্ডল যন্ত্র সৃষ্টির কাজ শুরু হবে। 2, প্রোমেটাফেজ। গ্রিক শব্দ প্রো অর্থ আদি, মেটা অর্থ মধ্যবর্তী এবং ফেজ অর্থ দশা নিয়ে প্রোমেটাফেজ শব্দটি গঠিত। প্রোমেটাফেজ শব্দের অর্থ হল আদি দশার পরবর্তী বা মধ্যবর্তী দশা। প্রোফেজ ও মেটাফেজ এর মধ্যবর্তী পর্যায়কে প্রোমেটাফেজ বলে। প্রোমেটাফেজ পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এটি প্রথম পেজ। প্রোমেটাফেজের দ্বিতীয় পেজটি দেখাই। এটি দ্বিতীয় পেজ, 4 থেকে 6। পরীক্ষার খাতা এইভাবে লিখবে। প্রোমেটাফেজের ধাপগুলো চিত্রসহ ব্যাখ্যা করছি। প্রোমেটাফেজ, প্রোফেজ ও মেটাফেজের মধ্যবর্তী দশাকে প্রোমেটাফেজ বলে। 1, এ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে গেল। দুই, এ পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো সংকুচিত, মোটা ও খাটো হতে থাকে। এই যে ক্রোমোজোমগুলো আরো সংকুচিত হচ্ছে, মোটা হচ্ছে এবং খাটো হচ্ছে। তিন, প্রোটিন নির্মিত দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে। স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল বা নিরপেক্ষ অঞ্চল বা মধ্যবর্তী অঞ্চল বলে। উভয় মেরুকে মেরু অঞ্চল বলে। এই যে প্রোটিন নির্মিত দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে, এই দেখো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে, এটি প্রোটিন নির্মিত তন্তু, ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে। স্পিন্ডল যন্ত্রের এই মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল বা নিরপেক্ষ অঞ্চল বা মেটা অঞ্চল বা মধ্যবর্তী অঞ্চল। এবং দুই মেরু, এ একটা মেরু আর নিচের দিকে আরো একটা মেরু, এই মেরুকে বলা হয় মেরু অঞ্চল। মেরু অঞ্চল দুইটি থাকে, দুই প্রান্তে দুটি মেরু অঞ্চল। চার, স্পিন্ডল যন্ত্রগুলো দুই ধরনের হয়, স্পিন্ডল তন্তু এবং আকর্ষণ তন্তু। যে স্পিন্ডল যন্ত্রগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে তাকে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু বলে। যে স্পিন্ডল যন্ত্রগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত থাকে তাকে আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু বা ট্যাকসন ফাইবার বলে। এখানে দুই ধরনের স্পিন্ডল যন্ত্র আছে, একটি এক প্রান্ত থেকে অপর পর্যন্ত বিস্তৃত থাকে, একে বলা হয় স্পিন্ডল তন্তু, এর সাথে ক্রোমোজোম যুক্ত থাকে না। আর যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত থাকে এই তন্তুগুলোকে বলা হয় আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু বা ট্যাকসন ফাইবার। 5, প্রতিটি ক্রোমোজোম একটি আকর্ষণ তন্তুর সাথে যুক্ত থাকে এবং ক্রোমোজোমীয় নৃত্য প্রদর্শন করে। এই যে ক্রোমোজোম, প্রতিটি ক্রোমোজোম একটি করে আকর্ষণ তন্তুর সাথে যুক্ত থাকে এবং এরা ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমীয় নৃত্য প্রদর্শন করে। এখন ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স দেখাচ্ছে। 6, প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুতে সেন্টিউল থেকে অ্যাস্টার তন্তু বা অ্যাস্টার রে সৃষ্টি হয়। এটি প্রাণীকোষ স্পিন্ডল যন্ত্রের দুই প্রান্তে, এ প্রান্তে এবং এই প্রান্তে, দুই প্রান্তেই দুই মেরুতে অ্যাস্টার তন্তু বা অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়েছে। 3, মেটাফেজ। গ্রিক শব্দ মেটা অর্থ মধ্যবর্তী এবং ফেজ অর্থ দশা নিয়ে মেটাফেজ শব্দটি গঠিত। মেটাফেজ শব্দের অর্থ হলো মধ্যবর্তী দশা। মেটাফেজ দশাটি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা ঠিক এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। 1 থেকে 4। মেটাফেজ দশার প্রতিটি পয়েন্ট চিত্রসহ ব্যাখ্যা করছি। 1, মেটাফেজ হলো একটি স্বল্পস্থায়ী পর্যায়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত, মোটা ও খাটো হয়। মেটাফেজ একটি স্বল্পস্থায়ী পর্যায়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত হয়, খাটো হয় এবং মোটা হয়। এই যে দেখো, দেখা যায় সবচেয়ে বেশি মোটা হচ্ছে। 2,
ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলোর অবস্থান একটি প্লেটের মতো দেখায়। একে বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট বলে। এই ক্রোমোজোমগুলো ধীরে ধীরে বিষুবীয় অঞ্চলের দিকে আসছে এবং বিষুবীয় অঞ্চলে এরা অবস্থান করবে। এই যে বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করছে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করার কারণে এটা দেখতে অনেকটা প্লেটের মতো বা স্কেলের মতো অবস্থান করছে। একে বলা হয় বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট। এটি একটি মেটাফেজ প্লেট গঠন করেছে। 3. ক্রোমোজোমগুলোর বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। ক্রোমোজোমগুলো এই যে বিষুবীয় অঞ্চলে বা মেটা অঞ্চলে বিন্যস্ত হচ্ছে বা সজ্জিত হচ্ছে, ক্রোমোজোমগুলোর এই বিষুবীয় অঞ্চলে সজ্জিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। 4. মেটাফেজ পর্যায়ের শেষের দিকে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। এই যে ক্রোমোজোম, এক একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করছে। প্রতিটি ক্রোমোজোমই বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করছে। 4. অ্যানাফেজ। গ্রিক শব্দ অ্যানা অর্থ গতি এবং ফেজ অর্থ দশা নিয়ে অ্যানাফেজ শব্দটি গঠিত। অর্থাৎ অ্যানাফেজ শব্দের অর্থ হলো গতির দশা। অ্যানাফেজ হলো সর্বাপেক্ষায় স্বল্পস্থায়ী পর্যায়। একে গতির পর্যায় বলা হয়। অ্যানাফেজ পর্যায় পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। 1 থেকে 3, এর পরের পৃষ্ঠা 4 থেকে 7, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত পয়েন্ট এখানে দেখানো হয়েছে। তোমরা এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। অ্যানাফেজ দশার প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছি। অ্যানাফেজ হলো সর্বাপেক্ষায় স্বল্পস্থায়ী ধাপ। একে গতির পর্যায় বলা হয়। একই ক্রোমোজোম থেকে সৃষ্ট সমধর্মী অপত্য ক্রোমোজোমগুলো পরস্পরকে বিকর্ষণ করে। মেটাফেজ পর্যায়ে একটা ক্রোমোজোম থেকে 2টি ক্রোমোজোম বা ক্রোমাটিড সৃষ্টি হলো। এই অপত্য সেন্ট্রোমিয়ারগুলো এখন পরস্পরকে বিকর্ষণ করে। একই ক্রোমোজোম থেকে সৃষ্টি হয়েছে, তাই এরা সমধর্মী। এই কারণে এরা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিকর্ষণ করছে, বারবারই দেখানো হচ্ছে। 2. আকর্ষণ তন্ত্রের সংকোচন ঘটে। এগুলো আকর্ষণ তন্ত্র। আকর্ষণ তন্ত্রের সংকোচন ঘটে এবং কাণ্ডদেহের প্রসারণ ঘটে বলেই ক্রোমোজোমগুলো গতিপ্রাপ্ত হয়। এই যে কাণ্ডদেহের প্রসারণ ঘটছে, আবার আকর্ষণ তন্ত্রেরও সংকোচন ঘটবে। এই কারণেই ক্রোমোজোমের মধ্যে গতিপ্রাপ্ত হয়। 3. ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। এই যে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে ধাবিত হচ্ছে। অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে চলছে। মেরু চলনের দশাটি আবার দেখানো হচ্ছে তোমাদের সুবিধার জন্য। চার, অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এক মেরুর দিকে
এবং বাকি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম অন্য মেরুর দিকে ধাবিত হয়। এই যে অর্ধেক যাচ্ছে এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক যাচ্ছে বিপরীত মেরুর দিকে। 5, মেরু চলনের সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় এবং বাহুদ্বয় অনুগামী হয়। এটি সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার সামনের দিকে থাকে, একে অগ্রগামী বলে, আর বাহু পিছন দিক থেকে যায়, একে বলা হয় অনুগামী। 6, ক্রোমোজোমগুলো ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো আকার ধারণ করে। ক্রোমোজোমগুলো যখন মেরু অঞ্চলে পৌঁছায় তখন ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো দেখায়। 7, ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলে পৌঁছালে অ্যানাফেজ দশার পরিসমাপ্তি ঘটে। ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং অ্যানাফেজ দশার পরিসমাপ্তি ঘটেছে। 5, টেলোফেজ। গ্রিক শব্দ টেলো অর্থ শেষ এবং ফেজ অর্থ দশা নিয়ে টেলোফেজ শব্দটি গঠিত। টেলোফেজ শব্দের অর্থ হলো শেষ দশা বা শেষ পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় হলো টেলোফেজ পর্যায়, একে অন্তঃপর্যায়ও বলা হয়। টেলোফেজ পর্যায় পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই বর্ণনা বা সেই নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। 1 থেকে 2 এই পৃষ্ঠায়, এর পরবর্তী অন্য পৃষ্ঠায় দেখা যাবে। তোমরা লক্ষ্য করো 1 থেকে 2, এরপর 3 থেকে 5, অর্থাৎ টেলোফেজ পর্যায়ে মোট 5টি ধাপ দেখানো হয়েছে। টেলোফেজ পর্যায়ের পয়েন্টগুলো ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছি। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় হলো টেলোফেজ, একে অন্তঃপর্যায়ও বলা হয়। 1, এ পর্যায়ে প্রোফেজ দশার বিপরীত অবস্থা ঘটে। ক্রোমোজোমগুলো বিপরীত 2 মেরুতে স্থিরভাবে অবস্থান করে। এই পর্যায়ে প্রোফেজ দশায় যা ঘটেছিল তার বিপরীত অবস্থা ঘটে। ক্রোমোজোমগুলো বিপরীত 2 মেরুতে স্থিরভাবে অবস্থান করছে। 2, ক্রোমোজোমগুলোর মধ্যে পানি যোজন বা পানি শোষণ শুরু হয়, ফলে ক্রোমোজোমের রোম বা রঞ্জক ধারণ ক্ষমতা কমে যায়। ক্রোমোজোমগুলোর মধ্যে পানি যোজন ঘটছে বা পানি যোগ করছে, একে বলা হয় পানি শোষণ বা হাইড্রেশন। পানি শোষণ করলে রোম ধারণ ক্ষমতা কমে যায়। এই যে ক্রোমোজোমের রোম ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। 3, ক্রোমোজোমগুলো কুণ্ডলী বা প্যাচ খুলে যায়, লম্বা হয়, সরু হয় এবং অস্পষ্ট হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। এই যে ক্রোমোজোমগুলোর কুণ্ডলী বা প্যাচ খুলে যাচ্ছে, লম্বা হচ্ছে, সরু হচ্ছে এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। 4, স্পিন্ডল যন্ত্রগুলোর কাঠামো ভেঙে যায় এবং ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। স্পিন্ডল যন্ত্র ইতিমধ্যেই ভেঙে গিয়েছে এবং ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গিয়েছে। 5, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের পুনরায় আবির্ভাব ঘটে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের পুনরায় আবির্ভাব ঘটছে, ফলে 2 প্রান্তে 2টি নিউক্লিয়াস সৃষ্টি হলো। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস পুনরায় দেখানো হচ্ছে তোমাদের সুবিধার জন্য।
দুই প্রান্তে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হলো। সাইটোকাইনেসিস, যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে তাকে সাইটোকাইনেসিস বলে। পরীক্ষার খাতায় সাইটোকাইনেসিস কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এখন বর্ণনা করছি। যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে তাকে সাইটোকাইনেসিস বলে। একটি কোষের এটি সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুই ভাগ হয়ে গিয়েছে। সাইটোপ্লাজমের এই বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এক, কোষের বিষুবীয় অঞ্চল ধীরে ধীরে প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে। এটি কোষের বিষুবীয় অঞ্চল। এই অঞ্চল ধীরে ধীরে প্রশস্ত হয়ে এই কোষ প্রাচীরকে স্পর্শ করে। দুই, স্পিন্ডল যন্ত্রগুলো অদৃশ্য হয়ে যায়। সাইটোপ্লাজমে যে স্পিন্ডল যন্ত্র আছে, স্পিন্ডল যন্ত্রগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তিন, কোষের বিষুবীয় অঞ্চলে লাইসোজোমের মতো ফ্যাগমোজোম এবং ভ্যাসিকল জমা হয়। ফ্যাগমোজোম ও ভ্যাসিকল মিলিত হয়ে প্লাজমা লেমা গঠন করে। এই যে কোষের বিষুবীয় অঞ্চল, এই অঞ্চলে ফ্যাগমোজোম জমা হয় এবং ভ্যাসিকল জমা হয়। ফ্যাগমোজোম ও ভ্যাসিকল জমা হয়ে প্লাজমা লেমা গঠন করে। এটি প্লাজমা লেমা গঠিত হয়। চার, প্লাজমা লেমার উপরে বিভিন্ন ধরনের পদার্থ জমা হয়ে কোষ প্লেট গঠন করে। এই প্লাজমা লেমা এর উপর বিভিন্ন ধরনের পদার্থ জমা হয়ে কোষ প্লেট গঠন করে। সাইটোকাইনেসিস না ঘটলে ক্যারিওকাইনেসিস চলতে থাকে এবং কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়। একে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে। যদি সাইটোকাইনেসিস না ঘটে, শুধু ক্যারিওকাইনেসিস ঘটতে থাকে, তখন অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়। এই বহু নিউক্লিয়াস সৃষ্টি হওয়াকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। যেহেতু অনেক নিউক্লিয়াস তৈরি হয়, তাই মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হয়। ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফলে উৎপন্ন হয়। এই যে ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফলে উৎপন্ন হয়। কোনো শৈবাল, ছত্রাক ও প্রাণী কোষে শুধুমাত্র ক্যারিওকাইনেসিস ঘটে এবং বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদকে সিনোসাইটিক এবং প্রাণীকে প্লাজমোডিয়াম বলে। এই যে উদ্ভিদ বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় সিনোসাইটিক। এটি প্রাণী বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণীকে বলা হয় প্লাজমোডিয়াম। প্রাণী কোষে বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লি ভিতরের দিকে ঢুকে গর্ত সৃষ্টি করে। গর্ত গভীরতর হয়ে কোষকে দুই ভাগে বিভক্ত করে। অ্যাক্টিন প্রোটিন ও মায়োসিন প্রোটিন গর্ত সৃষ্টিতে সহায়তা করে। এটি প্রাণীকোষের এটি বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে এই যে কোষ ঝিল্লি বা প্লাজমা পর্দা ভিতরের দিকে ভাঁজ হয়ে গর্ত সৃষ্টি করেছে। গর্ত সৃষ্টি হওয়ার কারণে গর্ত ধীরে ধীরে গভীর হয় এবং একসময় উহা কোষকে দুই ভাগে বিভক্ত করে ফেলে। এই গর্ত সৃষ্টির জন্য অ্যাক্টিন প্রোটিন ও মায়োসিন প্রোটিন দায়ী। অর্থাৎ অ্যাক্টিন প্রোটিন ও মায়োসিন প্রোটিন এই গর্ত সৃষ্টি করে বা সৃষ্টিতে সহায়তা করে। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য।
ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। এক, নিউক্লিয়াসের বিভাজন হলো ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন হলো সাইটোকাইনেসিস। দুই, ক্যারিওকাইনেসিস একটি জটিল প্রক্রিয়া, সাইটোকাইনেসিস একটি সরল প্রক্রিয়া। তিন, ক্যারিওকাইনেসিস একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, সাইটোকাইনেসিস একটি স্বল্পস্থায়ী প্রক্রিয়া। অর্থাৎ ক্যারিওকাইনেসিসে বেশি সময় লাগে, সাইটোকাইনেসিসে খুব অল্প সময় লাগে। 5, ক্যারিওকাইনেসিস 5টি দশায় বিভক্ত, সাইটোকাইনেসিস কোনো দশায় বিভক্ত না। ক্যারিওকাইনেসিসের 5টি ধাপ আছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সাইটোকাইনেসিসের এরকম কোনো ধাপ নাই। 5, ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ বা নিউক্লিয়াস সৃষ্টি হয়। সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় সাইটোপ্লাজম 2 ভাগে বিভক্ত হয়। 6, ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়, সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের সংখ্যা বৃদ্ধি পায়। 7, ক্যারিওকাইনেসিস আগে ঘটে, সাইটোকাইনেসিস পরে ঘটে। অর্থাৎ প্রথমে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন ঘটে, এরপর সাইটোপ্লাজমের বিভাজন ঘটে বা সাইটোকাইনেসিস ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। পরীক্ষার খাতায় মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হলো। পরীক্ষার খাতায় ঠিক এইভাবে লিখবে। এটি প্রথম পেজ 1 থেকে 3, এরপর দ্বিতীয় পেজ 8 থেকে 7, এরপর তৃতীয় পেজ 8 থেকে 11। ঠিক এইভাবে লিখবে। আমরা প্রতিটি পয়েন্ট চিত্র সহ ব্যাখ্যা করব। এরপর 12 থেকে 14। এক, দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, এতে জীবের দেহ গঠিত হয় এবং দৈহিক বৃদ্ধি ঘটে। মাইটোসিস ঘটে বললে দেহ কোষে ঘটে, তাই কোষের সংখ্যা বৃদ্ধি পায়, জীবের দেহ গঠিত হয় এবং জীবের দেহের বৃদ্ধিও ঘটে। এইভাবে বৃদ্ধি ঘটে। 2, বংশবৃদ্ধি। স্পারমাটোসিস ও উজেনেসিস প্রক্রিয়া মাইটোসিসের মাধ্যমে জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ মাইটোসিস বিভাজন দ্বারা বংশবৃদ্ধি করে, যেমন ক্লামাইডোমোনাস ও ক্লোরেলা এর বংশবৃদ্ধি ঘটে মাইটোসিসের মাধ্যমে। স্পারমাটোসিস ও উজেনেসিস প্রক্রিয়ায় জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়, এখানে মাইটোসিস ঘটে। অর্থাৎ মাইটোসিসের মাধ্যমে জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। তাছাড়া নিম্ন শ্রেণীর উদ্ভিদ ক্লামাইডোমোনাস, ক্লোরেলা এবং অন্যান্য উদ্ভিদ আছে যারা মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে। 3, ক্রোমোজোমের সমতা বা নিত্যতা। মাইটোসিস কোষ বিভাজন না ঘটলে জীবের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা সমান হবে না, এতে জীবের দেহে মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকবে না। মাইটোসিসের মাধ্যমে জীবের দেহকোষে ক্রোমোজোমের সমতা থাকে
বা নিত্য থাকে। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। 4. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা পায়। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে একবার, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে একবার, ফলে সমতা রক্ষা পায়। এনপি ইন্ডেক্স সমান নিউক্লিওপ্লাজমিক ইন্ডেক্স। 5. অঙ্গজনন। মাইটোসিস বিভাজনের মাধ্যমে কাটিং, লেয়ারিং, গ্রাফটিং প্রভৃতি অঙ্গজননে মূল উৎপন্ন হয়। উদ্ভিদের কোনো অংশ কেটে মাটিতে রোপণ করাকে কাটিং বলে। কাটিং মাটিতে রোপণ করলে মাইটোসিসের মাধ্যমে মূল উৎপন্ন হয় এবং ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। উদ্ভিদের কোনো নরম শাখা মাটির নিচে রেখে লেয়ারিং করা যায়। রেখে দিলে এই মাটির নিচে রাখা অংশটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের মাধ্যমে মূল উৎপন্ন হয়, তখন এই অংশটি পূর্ণাঙ্গ একটি উদ্ভিদে পরিণত হবে। গ্রাফটিং এর মাধ্যমেও উদ্ভিদের ওই সংযুক্ত স্থান জোড়া লাগে মাইটোসিসের মাধ্যমে, ফলে নতুন উদ্ভিদ তৈরি হয়। 6. ক্ষতপূরণ। দেহের কোথাও ক্ষত সৃষ্টি হলে মাইটোসিসের মাধ্যমে তা পূরণ হয়, কিন্তু মাইটোসিস না ঘটলে উহা কখনো পূরণ হয় না। দেহের এই স্থানে ক্ষত হয়েছে, অল্প দিনের মধ্যেই এটি নিরাময় হয়ে যাবে। এখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে এবং ক্ষতটি পূরণ হয়ে যাবে। যদি মাইটোসিস না ঘটতো তাহলে এই ক্ষত কখনোই পূরণ হতো না। 7. পুনরুৎপাদন। জীবদেহে বিদ্যমান কোনো কোনো কোষের আয়ুকাল সীমিত। এসব কোষ নষ্ট হয়ে যাওয়ার পর মাইটোসিস প্রক্রিয়ায় বারবার উৎপন্ন হয়। যেমন রক্তকণিকা, লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে, এরপর ধ্বংস হয়ে যায়, আবার নতুন লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এই যে কোষের পুনরুৎপত্তি হচ্ছে লোহিত রক্তকণিকার, এটি মাইটোসিসের মাধ্যমে ঘটে। 8. নির্দিষ্ট আকার আয়তন। মাইটোসিস কোষ বিভাজন দ্বারা জীবদের আকার ও আয়তন সুনির্দিষ্ট হয়। এই কারণে প্রতিটি প্রজাতি দেখতে একই রকম হয়, একটি প্রজাতি আর একটা প্রজাতি থেকে আলাদা হয়। 9. জনন অঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের জনন অঙ্গ সৃষ্টি হয়। জনন কোষের সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রক্রিয়া আবশ্যক। অর্থাৎ জীবদেহে জনন অঙ্গ, পুরুষ জনন অঙ্গ, স্ত্রী জনন অঙ্গ সৃষ্টি হয় মাইটোসিসের মাধ্যমে। জনন অঙ্গের ভিতরে যে জনন কোষ থাকে সেই জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় মাইটোসিসের মাধ্যমে। 10. গুণাগুণ বা গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবজগতে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা থাকে। একই প্রজাতির সকল প্রাণীদের মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য থাকে, তাই এদের মধ্যে গুণগত বৈশিষ্ট্য বজায় থাকে। 11. ক্যান্সার সৃষ্টি। অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে নিউপ্লাসিয়া বলে। নিউপ্লাসিয়ার কারণে ক্যান্সার ও টিউমার সৃষ্টি হয়। অনিয়ন্ত্রিতভাবে যদি মাইটোসিস ঘটে তাকে বলা হয় নিউপ্লাসিয়া। এটা হলো নিউপ্লাসিয়ার কারণে হয়েছে। নিউপ্লাসিয়ার কারণে ক্যান্সার সৃষ্টি হয়, টিউমার সৃষ্টি হয়। 12. রাসায়নিক ভারসাম্য। মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয় না, তাই নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য রাসায়নিক পদার্থের পরিমাণ অপরিবর্তিত থাকে। কোষদেহে যেসব রাসায়নিক পদার্থ থাকে সেসব রাসায়নিক পদার্থ এবং নিউক্লিক অ্যাসিডের পরিমাণ অপরিবর্তিত থাকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। 13.
জীবের অক্ষুণ্ণতা। মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড উৎপাদনের ফলে সমসংখ্যাগত ও সমগুণগত জীব গঠনের নিশ্চয়তা প্রদান করে। ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড সৃষ্টি করে। প্রতিটি ক্রোমোজোম থেকে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি হয়। ক্রোমাটিড সৃষ্টি হওয়ার কারণেই সমসংখ্যাগত এবং সমগুণ সম্পন্ন জীব গঠন সম্ভব হয়। যদি ক্রোমাটিড উৎপন্ন না হতো তাহলে সংখ্যাগত এবং গুণগত ভারসাম্য বজায় থাকতো না। 14. নিউক্লিক অ্যাসিডের সমতা। মাইটোসিস বিভাজন দ্বারা কোষের ডিএনএ ও আরএনএ এর পরিমাণের সমতা বজায় থাকে। কোষে 2 ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ এবং আরএনএ। মাইটোসিস কোষ বিভাজনের কারণে ডিএনএ এবং আরএনএ এর সমতা বজায় থাকে। মাইটোটিক ইন্ডেক্স বা এমআই কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং বিভাজনরত কোষ সংখ্যার অনুপাতকে মাইটোটিক ইন্ডেক্স বা এমআই বলে। এমআই সমান মাইটোসিসরত কোষ সংখ্যা ভাগ মোট কোষ সংখ্যা, অর্থাৎ একটি টিস্যুতে যত সংখ্যক কোষ আছে সেই কোষ সংখ্যা হিসাব করতে হবে এবং তার মধ্যে কত সংখ্যক কোষ মাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তার সংখ্যাও হিসাব করতে হবে। মাইটোসিস বিভাজনরত কোষ সংখ্যাকে মোট কোষ সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটি পাওয়া যাবে তাকে এমআই বা মাইটোটিক ইন্ডেক্স বলে। কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা 200 এবং মাইটোটিক বিভাজনরত কোষ সংখ্যা 100 হলে এমআই বা মাইটোটিক ইন্ডেক্স হবে 100/200, মান হবে 0.5। মাইটোটিক ইন্ডেক্স বা এমআই এর গুরুত্ব। 1. এমআই এর মান থেকে দৈহিক বৃদ্ধির হার নির্ণয় করা হয়। এমআই মান দ্বারা বোঝা যায় যে ব্যক্তির দৈহিক বৃদ্ধিটা কেমন ঘটছে। এমআই এর মান বেশি হলে দৈহিক বৃদ্ধির হার বেশি হবে, এমআই এর মান কম হলে দৈহিক বৃদ্ধির হার কম হবে। 2. এমআই চিকিৎসা বিজ্ঞানে গবেষণার বিষয় হিসেবে কাজ করে। এমআই মান দ্বারা যেহেতু বৃদ্ধির ধরন নির্ণয় করা যায়, তাহলে এটি চিকিৎসা বিজ্ঞানে গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে কাজ করে। 3. এমআই মান উচ্চ হলে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। এমআই মান যদি বেশি হয় তাহলে দৈহিক বৃদ্ধি অস্বাভাবিক হচ্ছে বলে ধরে নেওয়া হয় এবং মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়েছে বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে টিউমার হওয়ার সম্ভাবনা থেকে যায়। 4. এমআই থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নির্ণয় করা যায়। এমআই মান বেশি হলে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে, সেই টিউমার হওয়ার সম্ভাবনা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেকটা আশঙ্কা করা যায় এবং সেই ক্যান্সার নির্ণয় করা যায় এমআই মান থেকে। 5. সঠিক এমআই মান নির্ণয় করে চিকিৎসার ব্যবস্থা করা যায়। যদি সঠিকভাবে এমআই মান বা মাইটোটিক ইন্ডেক্স মান নির্ণয় করা যায় তাহলে ব্যক্তির দৈহিক বিষয় সম্পর্কে জানা যায়, তার বৃদ্ধির ধরন সম্পর্কে জানা যায়,
তার শরীরে টিউমার হয়েছে কিনা জানা যায়, তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা জানা যায় এবং সেটি নির্ণয় করে তার চিকিৎসার ব্যবস্থা করা যায়, উপযুক্ত ঔষধ দিয়ে তা দমন করা যায়। অনিয়ন্ত্রিত মাইটোসিস বা ক্যান্সার কোষের বাহ্যিক ও অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের ফ্যাক্টরের কারণে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন ঘটে। অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটলে দেহে টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়। টিউমার সৃষ্টির প্রক্রিয়াকে অনকোজেনেসিস বলে। অনিয়ন্ত্রিত মাইটোসিস বা ক্যান্সার এর কারণ। ক্যান্সার এর কারণ পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই নোটটি প্রথমে তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। পরে এর প্রতিটি ধাপ বা পয়েন্ট চিত্রসহ ব্যাখ্যা করব। পরীক্ষার খাতা এইভাবে লিখবে 1 থেকে 3, এরপর 4 থেকে 6। দ্বিতীয় পেজ লক্ষ্য করো, 6 এর পরে 7 থেকে 8 ক্যান্সার সৃষ্টির কারণ। এই নোটগুলো তোমাদের মাঝে উপস্থাপন করা হলো। এখন 1 থেকে 8 পর্যন্ত চিত্রসহ ব্যাখ্যা করছি। ক্যান্সার সৃষ্টির কারণ কি? 1. কোষে সাইক্লিন সিডিকে যৌগের নিয়ন্ত্রণ বিনষ্ট হলে অনিয়ন্ত্রিত মাইটোসিস হয় এবং ক্যান্সার সৃষ্টি হয়। সাইক্লিন প্রোটিন আর সিডিকে যৌগ একসাথে মিলিত হয়ে সাইক্লিন সিডিকে যৌগ গঠন করে। সাইক্লিন সিডিকে যৌগ মাইটোসিস কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। কোনো কারণে সাইক্লিন সিডিকে যৌগের নিয়ন্ত্রণ যদি ব্যর্থ হয় বা নষ্ট হয় তাহলে মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে যায়। অনিয়ন্ত্রিত হলে এরকম ক্যান্সার সৃষ্টি হয়। এই ক্যান্সার সৃষ্টি হয়েছে সাইক্লিন সিডিকে যৌগের অনিয়ন্ত্রণের কারণে। 2. কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে p53 প্রোটিন কোষ চক্র বন্ধ করে দেয়। কোনো কারণে p53 প্রোটিন ডিফেক্টিভ হলে কোষ চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে ক্যান্সার সৃষ্টি হয়। মানুষের অধিক হারে ক্যান্সার সৃষ্টি সম্ভবত এটি একটি কারণ। কোষের ডিএনএ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে p53 যে প্রোটিন আছে সেই প্রোটিন কোষ চক্র বন্ধ করে দেয়। কোষ চক্র বন্ধ করে দিলে কোষের আর কোনো ক্ষতি হয় না, ক্যান্সার সৃষ্টির কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু কোনো কারণে যদি p53 প্রোটিন ডিফেক্টিভ হয়ে যায় বা অকার্যকর হয়ে যায় তখন কোষ চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন আর কোষ চক্র নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, অনিয়ন্ত্রিত হয়ে যায়। অনিয়ন্ত্রিত হয়ে গেলেই ক্যান্সার সৃষ্টি হয়। ঠিক p53 প্রোটিনের অনিয়ন্ত্রণের কারণেই সবচেয়ে বেশি ক্যান্সার সৃষ্টি হয় বলে ধারণা করা হয়। এটি স্তন ক্যান্সার। p53 প্রোটিনের অকার্যকারিতার কারণে এই ধরনের ক্যান্সার হয়ে থাকে। পৃথিবীব্যাপী স্তন ক্যান্সার ব্যাপক আলোচনার একটি রোগ। 3. কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে। ক্যান্সার কোষ নিজেই গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। এ কারণে কোষ বিভাজন দ্রুত হয় এবং ক্যান্সার সৃষ্টি হয়। কোষ বিভাজনের জন্য গ্রোথ ফ্যাক্টর দরকার। গ্রোথ ফ্যাক্টর বেশি হলে কোষ বিভাজন বেশি হয় বা দ্রুত হয়। ক্যান্সার কোষ নিজে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, তাহলে কোষ বিভাজন দ্রুত হয়, এই কারণে ক্যান্সার সৃষ্টি হয়। এটা গ্রোথ ফ্যাক্টর দ্রুত কোষ বিভাজন ঘটিয়েছে এবং ক্যান্সার সৃষ্টি হয়েছে। 4. কোষ চক্র নিয়ন্ত্রণকারী 2 ধরনের প্রোটিন হলো কাইনেস প্রোটিন ও সাইক্লিন প্রোটিন। কাইনেস প্রোটিন ও সাইক্লিন প্রোটিন কোষ চক্র নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ক্যান্সার সৃষ্টি হয়।
অর্থাৎ কোষ চক্র নিয়ন্ত্রণ করে দুই ধরনের প্রোটিন, কাইনেস প্রোটিন এবং সাইক্লিন প্রোটিন। যদি কাইনেস প্রোটিন ও সাইক্লিন প্রোটিন কোষ চক্র নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে কোষ চক্র অনিয়ন্ত্রিতভাবে হয় এবং কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে ঘটে, ফলে ক্যান্সার সৃষ্টি হয়। এটি ক্যান্সার। 5, কোষ চক্র নষ্টকারী জিন হলো অনকোজিন। অনকোজিন এর কারণে কোষ চক্র নষ্ট হয়ে যায় এবং ক্যান্সার সৃষ্টি হয়। অনকোজিন মারাত্মকভাবে কোষ চক্র নিয়ন্ত্রণ নষ্ট করে দেয়। কোষ চক্র নিয়ন্ত্রণ যখন নষ্ট হয়ে যায় বা নিয়ন্ত্রণ হয় না, অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন ঘটলে তখন ঠিক এরকম ক্যান্সার সৃষ্টি হয়। এটা অনকোজিনের কারণে হয়ে থাকে। 6, বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার রোগ সৃষ্টিতে সহায়তা করে। প্যাপিলোমা ভাইরাসে B6 ও B7 জিন থাকে। এই জিন কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন দুটিকে স্থানচ্যুত করে এবং স্বাভাবিক কোষ বিভাজন ক্ষমতা নষ্ট হয়ে যায়, ফলে টিউমার সৃষ্টি হয়, যা পরে ক্যান্সার হতে পারে। এটি প্যাপিলোমা ভাইরাস। এই প্যাপিলোমা ভাইরাসে দুই ধরনের জিন থাকে, B6 এবং B7। B6 এবং B7 এই জিন দুটি কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী দুইটি প্রোটিন থাকে, সেই প্রোটিন দুটিকে স্থানচ্যুত করে দেয়। তখন কোষ বিভাজন নিয়ন্ত্রণে আর থাকে না, অনিয়ন্ত্রিত হয়ে যায়। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয়। এরকম টিউমার সৃষ্টি হয়। এই টিউমারটি পরবর্তীতে ধীরে ধীরে ক্যান্সারে রূপ নেয়। 7, যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উদ্দীপনা যোগায় তাদেরকে মিউটাজেন্স বলে। মিউটাজেনিক পদার্থ কার্সিনোজেনিক হয় এবং ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এগুলো মিউটাজেনিক পদার্থ। এই মিউটাজেনিক পদার্থের কারণেই এরকম ক্যান্সার সৃষ্টি হয়। 8, দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে মেটাস্ট্যাসিস বলে। মেটাস্ট্যাসিসের কারণে ক্যান্সার সৃষ্টি ত্বরান্বিত হয়। দেহে এরকম টিউমার সৃষ্টি হয়, টিউমার ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, একে বলে মেটাস্ট্যাসিস। এই টিউমার ছড়িয়ে পড়লে ক্যান্সার হয়ে যায়, মারাত্মক ক্যান্সার সৃষ্টি হয়। কোষের মৃত্যু। বাহ্যিক ও অভ্যন্তরীণ কারণে কোষের জীবন অবসান হওয়াকে মৃত্যু বলে। প্রতিদিন মানবদেহে লক্ষ লক্ষ কোষের মৃত্যু ঘটে। কোষের মৃত্যু দুটি উপায়ে ঘটে, 1 নেক্রোসিস, 2 অ্যাপোপ্টোসিস। পরীক্ষার খাতায় কোষের মৃত্যু অর্থাৎ নেক্রোসিস ও অ্যাপোপ্টোসিস কিভাবে লিখতে হবে তা এখানে উপস্থাপন করা হয়েছে। পরীক্ষার খাতায় এইভাবে লিখবে, নেক্রোসিস ও অ্যাপোপ্টোসিস। 1 এবং 2 আমরা চিত্রসহ ব্যাখ্যা করব। 1 নেক্রোসিস। পুষ্টি উপাদানের অভাব অথবা বিষাক্ত পদার্থের কারণে কোষের মৃত্যু হলে তাকে নেক্রোসিস বলে। মাইক্রোনিউট্রিয়েন্ট ও ম্যাক্রোনিউট্রিয়েন্টের এক বা একাধিক উপাদানের অভাবে কোষ মারা যেতে পারে। বিভিন্ন উপায়ে দেহে বিষাক্ত পদার্থ প্রবেশ করে, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়, অতিরিক্ত ঔষধ বিষাক্ত পদার্থ হিসেবে কাজ করে। এসব বিষাক্ত পদার্থ কোষের মৃত্যুর কারণ হতে পারে। নেক্রোসিস দুইটি কারণে হয়। পুষ্টি উপাদানের অভাব হলে নেক্রোসিস হয় বা কোষ মারা যায়, অথবা বিষাক্ত পদার্থের কারণে নেক্রোসিস হয় বা কোষ মারা যায়। জীবদেহে দুই ধরনের পুষ্টি উপাদান খুব প্রয়োজন হয়, ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। এর সংখ্যা হলো 17টি। এই উপাদানের এক বা একাধিকটি
যদি কোষে অনুপস্থিত থাকে তাহলে কোষ ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং একসময় মারা যেতে পারে। আবার বিষাক্ত পদার্থের কারণেও কোষ মারা যেতে পারে। বিভিন্ন উপায়ে জীবদেহে বিষাক্ত পদার্থ প্রবেশ করে। প্রাণীদেহে নিঃশ্বাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে বিষাক্ত পদার্থ প্রবেশ করে। আবার দেহের ভিতরে রাসায়নিক বিক্রিয়ার ফলেও বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ উৎপন্ন হতে পারে। এছাড়া যে ঔষধ সেবন করা হয়, ঔষধের সবটুকুই কাজে লাগে না, কিছু অতিরিক্ত থাকে, সেই অতিরিক্ত অংশটুকু বিষাক্ত পদার্থ হিসেবে কাজ করতে পারে। এইসব বিষাক্ত পদার্থগুলো কোষের মৃত্যু ঘটাতে পারে। 2, অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস হলো জেনেটিক্যালি নিয়ন্ত্রণ ঘটিত মৃত্যু, অর্থাৎ জিন ঘটিত মৃত্যু। এটি প্রাকৃতিক উপায়েই আপনা আপনি ঘটে থাকে। এ প্রক্রিয়ায় দেহের অপ্রয়োজনীয় কোষ বা অঙ্গের মৃত্যু ঘটে। মানুষের আঙ্গুলের মাঝখানের টিস্যু বিলুপ্তি বা মৃত্যু ঘটে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নির্দিষ্ট সময় পর মারা যায়। এসব কোষ দীর্ঘদিন বেঁচে থাকলে ক্যান্সার হতে পারে। অর্থাৎ শরীরে এমন কিছু কোষ বা অঙ্গ থাকে যেগুলোর খুব একটা প্রয়োজন নেই। মানুষের আঙ্গুলের মাঝখানে এখানে পাতলা পর্দা বা অঙ্গ থাকতে পারে, সেগুলা কোনো কাজে লাগে না। অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া সেই পাতলা পর্দাগুলো এখান থেকে নষ্ট মারা যায়, ফলে আঙ্গুলগুলো পৃথক হয়ে যায়। এছাড়া লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এগুলো নির্দিষ্ট সময় পর পর মারা যায়। এগুলো দীর্ঘদিন টিকে থাকলে ক্যান্সার হতে পারে, তাই এগুলো মারা যাওয়াই ভালো। এবং এই যে স্বাভাবিক উপায়ে এগুলো মারা যায়, একে বলা অ্যাপোপ্টোসিস। এটা জিন ঘটিত একটি ব্যাপার। অ্যামাইটোসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্য। অ্যামাইটোসিস, মাইটোসিস। 1, অ্যামাইটোসিস হলো সরল প্রকৃতির বিভাজন। 2, মাইটোসিস হলো জটিল প্রকৃতির বিভাজন। 2, অ্যামাইটোসিস এর কোনো দশা বা পর্যায় নাই। মাইটোসিস 5টি দশা বা পর্যায়ে বিভক্ত। মাইটোসিস প্রথমত 2টি দশায় বিভক্ত, ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিস আবার 5টি দশায় বিভক্ত, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। 3, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয় সরাসরি। মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয় বিভিন্ন ধাপে, অর্থাৎ 5টি ধাপে হয়। 4, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একত্রে বিভাজিত হয়, অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একই সাথে বিভাজিত হয়। মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভাজন আলাদাভাবে হয়। আগে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, পরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনোসিস। 5, অ্যামাইটোসিস প্রত্যক্ষ বিভাজন, মাইটোসিস পরোক্ষ বিভাজন। 6, অ্যামাইটোসিস জীবের দৈহিক বৃদ্ধিতে ভূমিকা পালন করে না, মাইটোসিস জীবের দৈহিক বৃদ্ধিতে ভূমিকা পালন করে। কারণ মাইটোসিস জীবের দেহকোষে ঘটে, দেহকোষের সংখ্যা বৃদ্ধি করে এবং দৈহিক বৃদ্ধি ঘটায়। 7, অ্যামাইটোসিস এককোষী জীবের বংশ বিস্তার ঘটায়, মাইটোসিস দেহকোষের সংখ্যা বৃদ্ধি করে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।